নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। শীতের আরও একটি নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা। দেখতেই পাচ্ছ একদম কাক ভরে উঠে পড়েছি। এখন বাজে 5:40, 40 ঠিক নয় 45 মতো বেজে গেছে। আর ওই যে দূরে দেখতেই পাচ্ছ এখন আগুন জ্বালানোর তোড়জোড় চলছে। আর ঘরটা কেমন অন্ধকার, বাইরেটা তাও একটু আলো ফুটেছে। তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেই চলে এসেছিলাম উঠোনটা ঝাঁট দিতে। আর আগেই বলি, কাল ভিডিও দিতে পারিনি, তার জন্য একটা কারণ ছিল, যে কারণটা তোমরা আগামী দিনের ভিডিওটাতে বুঝতে পারবে। তার কারণ হলো, আমি তো রাতেই ভিডিও এডিটিং করে রাখলেও ভয়েস দিই না। ভয়েস দেওয়ার সময় হয়ে ওঠে না। ভয়েস দিতে গেলে অনেকটাই রাত হয়ে যায় শুতে শুতে। আমাকে দেখতেই তো পাচ্ছ কত ভোরে উঠি। সেই কারণে ভয়েস দেওয়া হয় না। ভয়েসটা আমি দুপুরের সমস্ত কাজ বাজ করে ভয়েস দিয়ে তবেই ভিডিওটা আপলোডে বসাই। তো সেই কারণেই হচ্ছে কালকে ভয়েস দেওয়া ছিল না বলেই ভিডিওটি আপলোডে দেওয়া হয়নি। আর ভয়েসটি কেন দিতে পারিনি সেটি তোমরা কালের ভিডিওতে, কালকে আগামী দিনে যে ভিডিওটি আসবে সেটাতেই বুঝতে পারবে। তো আজকে তো চলো উঠোন ঝাঁট দিতে শুরু করে দিয়েছি। এখন এই পাশটা ঝাঁট দিয়ে বাকিটুকুও ঝাঁট দিয়ে নেব। এখনও কাকা শ্বশুর ওঠেনি। তো চলো উঠোনটা ঝাঁট দিয়ে গিয়ে আগে শ্বশুর আর বৌমা মিলে 1 কাপ চা খেয়ে নিয়ে তারপরে বাকি কাজে হাত দেওয়া যাবে। চলো শীতের সকালের 1 কাপ চা খেয়ে লেগে পড়েছি সকালে ঘরের নিত্যদিনের কাজ বাজে। তো যে বেসিক্যালি আমার সমস্ত ঘরগুলো ঝাঁট দেওয়া হয়ে গেছে। ভাসুরের ঘরে ভাসুর ঘুমাচ্ছে, ঠাম্মার ঘরে ঠাম্মা ঘুমাচ্ছে, আমাদের ঘরে বড়মশাই ঘুমাচ্ছে। কাকা শ্বশুরের ঘরের বিছানাটাই ফাঁকা পেয়েছি, ওটাই গুছিয়ে রেখেছি, দিয়েই লেগে পড়েছিলাম ঘরগুলো ঝাঁট দিতে। ওরা উঠলে ওদের বিছানাগুলো গোছানো হবে। আগে চলো ঘরগুলো ঝাঁট দিয়ে নিই। ঘরগুলো তো ঝাঁট দেওয়া হয়ে গেছে, এই যে বারান্দাটি ঝাঁট দিতে শুরু করে দিয়েছি। আর আজকের দিনটি হলো 25শে ডিসেম্বর, বড়দিনে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। যাই হোক, বড়দিনটা চলে গেছে দুদিন আগেই, ভিডিওটি লেট হয়ে গেল, দুদিন পরেই দিচ্ছি। তো চলো ঘর ঝাঁট দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, মানে চাল ধুয়ে দেওয়া হয়নি এখনও, চালটা ধোয়া আছে, এখনও হাঁড়িতে দেওয়া হয়নি। এখানে বসিয়ে দিলাম কড়াইতে। এখানে একটু মাছ রান্না করব। কাল যে মাছটি এনেছিল বড়মশাই, তার থেকে কিছুটা রয়ে গেছিলো, সেই মাছটাই রান্না করব। সাথে করব এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। আর এত মাংস খাওয়া হয় বাড়িতে, বড়মশাই বললো আজ বড়দিন, একটু মাংস এনে দিই। তো এখন বাড়িতে কেউই না সেরকম মাংস খেতে চায় না। আর সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়িতে খাসির মাংস হয় না, তার কারণ আমি খাসির মাংস খেতেও যেমন পারি না, তেমন রান্না করতেও পারি না। ভীষণ একটা গন্ধ আসে, হয়তো এটা আমারই সমস্যা, যে কারণে আমি ওদেরকে রান্না করে খাওয়াতে পারি না। আর সবাই ওই একঘেয়েমি মুরগির মাংস খেতে খেতে না বোর হয়ে গেছে। সেই কারণেই এখন আমি বারণ করলাম যে মাংস এনো না, তার থেকে ভালো করে একটুখানি মাছের ঝোল করি, সেটাই হয়ে যাবে। তো এখানে দেখো মাছটা দেওয়ার আগে একটু তেলটা গরম করে নিয়েছিলাম, হয়তো খুন্তিতে একটু জল ছিল যে কারণে ভীষণ তেল ছিটছিল। তো চলো এখানে মাছগুলোও ভাজা বসিয়ে দিয়েছি। এখন মাছগুলো ভাজা হোক, আর ওদিকে ভাত হচ্ছে। এদিকে কাজ করতে করতে আমি যাব জল তুলতে। ওদিকে জল ভরে এসে দেখি মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছ ভাজা নামিয়ে রেখেই কাল রাতেই তো সবজি কেটে রেখেছিলাম, তোমরা দেখেইছিলাম, সেগুলোই এখন ভাজা বসিয়ে দিলাম। এরকম কাটাকুটি থাকলে না, সকালবেলা যেহেতু কাটাকুটির ঝামেলা থাকে না, আমি বাইরের অনেকটা কাজই সারতে পারি। তারপরে রান্না করতে করতেই ভাবলাম সকালের খাবারের জন্য তো কিছু একটা করতে হবে। মাছের ঝোলটা তো দুপুর আর রাতের জন্য হচ্ছে, তাই একটা পাঁচমিশালি তরকারি করব, যেটা কাল রাতে ভেবেছিলাম না, সেটা সকালে ভাবনা চিন্তাতে আসাতেই সেই সবজিটাই কাটতে বসেছি। একটু শিম, একটু আলু, আর একটু ওর মধ্যে দেবো ফুলকপি। যে ফুলকপিগুলো কাটা আছে ওখান থেকেই 2-1টা নিয়ে নেব।
সাথে একটুখানি বড়ি, ডালের বড়ি দেব, আর দেব একটুখানি টমেটো, যাই হোক আর একটু গাজরও দেব। সেগুলো দিয়ে একটা পাঁচমিশালি তরকারি করব। তো এখানে দেখো আমি ফুলকপি আলুর ঝোল করার জন্য এখানে মশলাটা কষিয়ে নিয়েছি, আর ওপাশে দেখতে পারলে জলটা গরমে বসিয়ে দিয়েছি। এখানে মশলা সমেত আলু ফুলকপি কষিয়ে নিয়ে এই জলটার মধ্যে ঢেলে দেবো। ফুটে গেলে তবেই মাছগুলো দিয়ে দেবো। তাহলে কি হবে, এই কড়াইটা আমার খালি হয়ে যাবে, এই কড়াইটাতে আমি পাঁচমিশালি তরকারিটা করে নিতে পারবো। আর এই যে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, আর ফুলকপি আলু তো আগেই ভেজে রেখেছি, সেটা দেখলা তোমরা। সেগুলোই এখন এখানে দিয়ে কষিয়ে নেব। চলো, এখানে আমি পাঁপড়ও ভেজে নিয়েছি একটুখানি, সকালে খাওয়ার জন্য একটুখানি ডাল সিদ্ধ করব, সাথে পাঁচমিশালি তরকারি আর একটু পাঁপড় ভাজা। আর ওদিকে বসিয়ে দিয়েছি পাঁচমিশালি তরকারিটা। এই যে এর মধ্যে একটু কাঁচকলাও দিয়েছি, আর গাজরটা আমি আগেই ভেজে রেখে দিয়েছি। আর গাজর আর বড়িটা ভাজা আছে। এখানে আলু, সিম আর কাঁচকলা আর একটু ফুলকপি ভাজা বসিয়েছি লবণ দিয়ে। আর এই যে কেটে এটা ভেজে রেখেছি বড়িগুলো, এগুলোও পাঁচমিশালি তরকারিতেই দেবো। এখানে বসিয়েছি বরমশাইয়ের জন্য একটুখানি বাসক পাতা, এই রসটাই ও খাচ্ছে কদিন ধরে। ভীষণ কাশি হয়েছে, তোমরা তো আগেই দেখেছো, প্রচণ্ড কাশি হয়েছে, রাতে বেচারা ঘুমাতেই পারছে না কাশির জন্য। ওদিকে বাসক পাতার রস বসিয়ে দিয়ে চলে এসেছিলাম ঠাকমাকে নিয়ে, বাথরুম করাতে যাচ্ছি এখন। ঠাম্মা একেবারে বাথরুম করে মুখ ধুয়েই চলে আসবে, তো সেই কারণে তাকে আজকে বার করা। যেহেতু সকালবেলা বাথরুম করতে গেলেই ওনাকে বার করা হয়, তার আগে বার করা হয় না। তো বাথরুম হয়ে গেছে, আর আমি এই চায়ের বাসনগুলো মেজে কলপারে রেখে এসেছিলাম, সেগুলোও একসাথে নিয়ে আসলাম। কারণ ওনাকে এখন ঘরে গিয়ে ওষুধ দেবো, ওষুধ দেওয়ার পরপরই ওনার একটু চা মুড়ি খেলে ভালো লাগে, নাহলে মুখটার ভিতর নাকি ভীষণ বেস্বাদ একটা ব্যাপার লাগে। সেই কারণেই আমি চেষ্টা করি ওষুধ দেওয়ার পরপরই যেন ওনার চাটা পেটে পড়ে, বা চা বা মুড়ি কিছু একটা মুখে দিলে ওনার নাকি মুখটা ভালো লাগে। কষ্ট কষ্ট দেখতেই পারলা বরমশাইয়ের মুখটা কেমন হয়ে গেছে বাসক পাতার রসটা খেয়ে। তিতো তো তাই খেতে চায় না, কিন্তু জোর করে খাইয়ে দিতে হয়, তাই ওই জোর করে করে দিচ্ছি বলেই খাচ্ছে, না হলে খেত না, ও এত তিতো হয় ওটা। তো চা, বাসক পাতার রস খাওয়ার পরে একটু চা খেয়ে নিয়েছিল, তারপরে কিছুটা সময় বসে এই এখন বসেছি ভাত খাওয়াতে। তো এখন ওকে ভাত খাইয়ে দিয়ে আগে ওকে ও চলে গেলে তারপরে বাকি কাজগুলো করব, যেটা রেগুলার বেশি করে থাকি আর কি। তো যাই হোক, আমার চলো বরমাসাই চলে গেছে, ঘর মোছা হয়ে গেছে, এখনও বাসন মাজা আর জামা কাপড় কাচাটা বাকি আছে। তো ঘর মুছতে মুছতে এসছে আমার এই ভাগ্নি, এটা হলো আমার বড় জ্যাঠা শ্বশুরের বড় মেয়ের মেয়ে, আমাদের সম্পর্কে ভাগ্নি হয়। ওরা দুদিনের জন্য মামার বাড়িতে ঘুরতে এসছে, মামার বাড়ি তো না, মাসির বাড়ি, তাই আমাদের বাড়িতে এসেছিলো। ও চলে যাওয়ার পরে আমি চলে এসেছিলাম। এই যে আমার বান্ধবী কামস বান্ধবীর বোন, এটা এখন বান্ধবী তো নেই, এখন এটাই হলো আমার বান্ধবীর বোনটাকেই বান্ধবী পাতিয়ে নিয়েছি। ওর কাছে এসেছি একটা বিশেষ কারণে, তার জন্যই চলে এসেছি ছাদে। তোমাদেরকে একটু পরে বলছি, আগে চলো ওদের ছাদ বাগানের একটু কাগজি ফুলগুলো দেখা যাক। এখানে অনেক কালারের কাগজি ফুল রয়েছে, যতগুলো দেখতে পাচ্ছ সবই কিন্তু কাগজি ফুল রয়েছে। আর আমার তো বেশ ভালো লাগে কালারিং ফুলগুলো দেখতে, আমার কিন্তু খুব ভালো লেগেছে এই কালারিং ফুলগুলো দেখতে, যেগুলো আমি আমার বাড়ির থেকে দেখি। দেখতেই পেলে আমার বাড়িটাও একটু দেখা গেল। তো চলো, এখানে এসেছিলাম মেনলি আমি একটু টক দই দেবো বলে। সকাল থেকে দোনোমনো করেছিলাম দেবো কি দেবো না, কারণ আজকে খুব মেঘলা মেঘলা ওয়েদার। একটু বেলার দিকে দেখলাম রৌদ্র উঠলো, তারপরেই এই যে ওর সাথে এসেছিলাম, ওর কাছেই ওই দিয়ে দেবে। তো আমি না ডিমটা ফাটাতে পারি না, আমি যতবার ডিম ফাটাতে গিয়ে ডিমের সাদা অংশটা দিতে চেয়েছি, ততবারই যেন আমার ডিমের কুসুমটা ওর মধ্যে পড়ে যায় টক দইয়ের মধ্যে। সেই কারণে এই রিস্কটা আমি আর নিই না। বিয়ের আগে এইসব পরিচর্যা খুব করতাম, নিজের ত্বকের, শরীরের, নিজের ফিটনেসের, নিজের চুলের, সমস্ত কিছুর একটা পরিচর্যা থাকতাম, সমস্ত কিছু মেনটেন করে চলতাম। তবে এই বিয়ের 1.5 বছরের মধ্যে আমি এমন একটা আদ্যিকালে বুড়ির মতো হয়ে গেছি যে কোনো কিছু ভালোই লাগে না করতে। তার কারণ হলো
আমাদের শরীর যতটুকু দেবে ততটুকুই আমরা করতে পারবো। আমি বাকিটুকু যেটুকু করি সেটুকু কিন্তু মনের জোরে। সেই জন্য মনের জোরে এইটুকু পারি না যে চলো একটু নিজেকে খেয়াল রাখি। আজ নিজের খেয়াল না রেখে রেখে নিজের এই অবস্থাটা করেছি। আমি দেখতেও যেমন অনেকটা বাজে হয়ে গেছি, এতটা বাজে আমি ছিলাম না যতটা বাজে এই 1.5 বছরের মধ্যে হয়ে গেছি। তেমন হয়েছে আমার চুলের অবস্থা, তেমন হয়েছে আমার স্কিনের অবস্থা, সব একদম নষ্ট করে ফেলেছি 1.5 বছরে। তবে যাদের জন্য এগুলো করেছি তারা কিন্তু আমার কদর কোনো দিনই বোঝেনি। আমি আশা করছি ভবিষ্যতেও বুঝবে না। এই বাড়ির সবথেকে খারাপ একটা বউ হয়ে আমি এই বাড়িতেই রয়ে যাব। যতদিন বাঁচবো ততদিন তো স্বামীর সংসার করতেই হবে। যে মানুষটার হাত ধরে এসেছি সেই মানুষটাকে তো ছেড়ে পালিয়ে যেতে পারবো না, কারণ এই মানুষটার জন্য অনেক লড়াই করে তবে আমি এই মানুষটাকে পেয়েছি। তাকে ছেড়ে দেওয়ার জন্য বা তাকে মাঝপথে ফেলে রাখার জন্য তো তার হাতটা ধরেছিলাম না, আর তার জন্যও এত লড়াই করেছিলাম না। সেই কারণেই যে যাই বলুক না কেন তার হাতটা কখনোই ছাড়বো না, এটা আমি প্রতিজ্ঞা করেই রেখেছি। তো যে মানুষগুলো আজ বলছে কালও বলবে, পরশুও বলবে, আমি জানি একদিন ঠিক স্থিতিয়ে পড়বে। মানুষ বলার একটা লিমিট থাকে, যেই যা বলছে বলুক। অনেক সময় মনে করি যে এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বার করে দেবো, তবে কিছু কিছু কথা, কিছু কিছু ব্যবহার এমনভাবে মনে লেগে যায় না, চাইলেও সেগুলোকে আমি ইগনোর করে চলে যেতে পারি না। তবে সেগুলোর জন্য যে প্রতিবাদ করি সেটাও না। প্রতিবাদ করি না একটাই কারণে, সেটা হলো বাবা মার শিক্ষা। বাবা মা সেই শিক্ষাটা দেয়নি যে বড়দের মুখে মুখে তর্ক করব। সেই কারণে আমি কাউকে কিছু বলি না। তবে সুযোগ পেলে কোনো দিনও যে বলবো না সেটাও না। সহ্য করারও একটা সময় থাকে, একটা লিমিট থাকে। সেটা যেদিন ধৈর্য সহ্য সব কিছু বাইরে চলে যাবে তখন হয়তো বলবো, তবে এখন কিছু বলি না। তো যাই হোক, এই যে মিষ্টি মেয়েটি আমার খুব মানে যত্ন করে আমার মাথায় টক দইটা দিয়ে দিল। অনেক দিন পরে এইভাবে কেউ আমার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে টক দইটা দিয়ে দিল, তো বেশ ভালো লাগছিলো, মনে হচ্ছিলো ঘুমিয়েই পড়ি। আর হালকা হালকা রোদেরও আভাস ছিল। আমার কিন্তু বেশ ঘুম ঘুম পেয়ে যাচ্ছিলো, তবে ঘুমালে চলবে না, এখনও বাড়িতে গিয়ে জামা কাপড় কাচবো, নিজে খাবো, প্লাস বাসন মাজবো। এখন এতগুলো কাজ বাকি আছে। তো খুব ভালোই লাগলো ও যখন দিয়ে দিল, আর দেখতেই পারলে লাস্টে একটু নাচানাচিও করে নিল। তো ওর সাথে আমার ভালোই একটা সম্পর্ক, ওর দিদির সাথেও বেশ ভালো সম্পর্ক। চলে এসেছি বাড়িতে, এসে জামা কাপড়টা ঝটপট কেচে নিয়েছি, কারণ আজকে মেঘলা মেঘলা ওয়েদার। আর কাকা শ্বশুরের লুঙ্গিটাও কেচে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ সূর্যি মামা এখনও উঁকি মারছে না, হালকা হালকা জাস্ট একটুখানি রৌদ্র পড়ছে। আর এখানে এক গাদা বাসন রয়েছে। চলো ঝটপট করে এই বাসনগুলো মেজে ফেলি, তারপরে আবার এই মাথাটাও ধুতে হবে, জলেরও তো প্রয়োজন। আমি এতদিন এগুলো ব্যবহার করতে পারিনি, এই কারণেই এগুলো ইউজ করতে পারিনি। তার কারণ হলো এতদিনে আমার জলের খুব সমস্যা ছিল। শীতকাল বলে এখন একটু সমস্যাটা কম হয়েছে। তো স্নানেই যাব, সেই মুহূর্তে আসলো এই যে বিয়ের নিমন্ত্রণ। এবছরের এই বিয়ের সিজনে এটা হলো প্রথম নিমন্ত্রণ, তবে ইংরেজির বছরে এটা পরের বছর হয়ে যাবে, কারণ এই বিয়ের নিমন্ত্রণটা জানুয়ারি মাসে। তো বিয়ের নিমন্ত্রণ পেয়ে তো মনটা বেশ খুশি হয়ে গেল। তার কারণ হলো ওই খেতে পাবো সেটা না, তার কারণ হলো একটু সাজুগুজু করে বিয়েতে যেতে পারবো। সেই কারণেই চলো, দুপুরে খাওয়া দাওয়া শেষ, আমার নয় ঠাকুমার হয়ে গেছে, কাকুমণির হয়ে গেছে। এখন ঠাম্মাকে ঘরে নিয়ে চলে আসলাম, সে একটু বাথরুম করে ঘরে আসলো একেবারে। আমাকে বলল আমাকে একটু মোজাটা দিয়ে দাও, আমি মোজাটা পরি। তাই একটু তার মোজাটা আর সাথে এই যে সোয়েটারটাও পরিয়ে দেব, একেবারে তাকে গুছিয়ে গাছিয়ে দিয়ে নিশ্চিন্তে আমি 2 মিনিট বসে খেতে পারবো। সে যদি বসে থাকে না আমার বড্ড সমস্যা হয়, আমি তাড়াতাড়ি খেয়ে উঠে চলে যাই, তাকে তার কাজগুলো করতে হবে বলে। তো আমি যদি যেদিন এই কাজগুলো করে দিয়ে খেতে বসি, আমি খেতে বসে যেহেতু ফোন দেখি, 5টা মিনিট বসেও থাকি, কারণ খাওয়া দাওয়ার পরে না শরীরটা ছেড়ে দেয়, আমার আর উঠতে ইচ্ছা করে না। তো যাই হোক, চলো ঠাম্মাকে সোয়েটারটা পরানো হয়ে গেছে, এখন এই মোজাগুলো পরিয়ে দিয়ে তার ঘরের জানলাগুলো বন্ধ করে দিয়ে মশারিটা টাঙিয়ে দিয়ে তবেই আমি খেতে বসবো। তো চলো, আবার তোমাদের সাথে দেখা হবে সন্ধেবেলা।
চলো চলে এসেছি, এখন বাজে ওই রাত 9টা মতো। সারা সন্ধ্যে থেকে ঘরে বসে ল্যাদ খেলাম, আর মনটা এত খারাপ লাগছিল। তার কারণ হলো আজ যেহেতু বড়দিন, বিয়ের আগের থেকে ভীষণ প্ল্যানিং করতাম। যখন আমি বিয়ের আগে নর্মাল একটা ব্যাচেলার মেয়ে ছিলাম, তখন সারা বছর আমি প্রত্যেকটা অকেশনের জন্য সারা বছর প্ল্যানিং করতাম। দুর্গাপুজোয় কী করব, কালী পুজোয় কী করব, সরস্বতী পুজোতে কী করব, ইভেন 25শে ডিসেম্বরে কোনো না কোনো চার্চে যাওয়ার প্ল্যানিং হয়েই থাকতো আমাদের। তো সেইগুলো আজ 1.5 বছর ধরে আমার জীবন থেকে চলে গেছে। মনে হচ্ছে সব আনন্দই চলে গেছে, শুধু যেন কেমন একটা সেই বয়স্ক মানুষদের মতো সংসার জীবনের মধ্যে ঢুকে গেছি। এখন শুধু সত্যিই মনে হচ্ছে যে বিয়েটা হয়তো আর কিছুদিন পরে করলেই ভালো হতো। তার কারণ হলো বরমশাই যদি একটু গুছিয়ে নিয়ে করতে পারতো, তাহলে হয়তো একটু জোর খাটিয়ে অনেক কিছুই করতে পারতো। কিন্তু এখন সত্যিই মনে হচ্ছে আর 1টা বছর কি 2টো বছর পরে বিয়েটা করলে সত্যিই ভালো হতো। যে কারণে আমার তড়িঘড়ি করে বিয়ে করা, সেই কারণগুলোই সেই মানুষগুলো বোঝেনি। সে না বুঝলেও আমার তো আর কিছু করার নেই। আর এখন যেহেতু বিয়ে হয়ে গেছে, সেটার থেকে পালিয়ে যাওয়ারও পথ নেই। তাই কেমন যেন নিজেকে একটা সেই সাংসারিক মহিলাদের মতো মনে হচ্ছে। তবে যেহেতু সংসার করছি, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তবে মাঝে মাঝে নিজেরও একটু চেঞ্জের মধ্যে থাকতে ইচ্ছা করে, কিন্তু সেটা সম্ভব হয় না। এখন বাজে রাত 10টা। আমার ভাসুর সারাদিন পরে এখন নিয়ে এসছে বড়দিনের কেক। সে যাই হোক, আমি তো ভেবেছিলাম এ বাড়িতে কেক আসবেই না, কারণ এ বাড়িতে এইসব বিষয়ে কারোর কোনো মাথা ব্যথা নয়। তার কারণ হলো এদের নিজেদের মনেও কোনো আনন্দ নেই, এরা চায় না বাকিরাও আনন্দ করুক, সেই কারণেই হয়তো। তো চলো যাই হোক, কেক তো এনেছে বড়দিনে, আমি এতেই খুশি। এখন কেকটা কাটবো, কেটে সবাইকে দিয়ে তারপরে নিজেরা খাবো। আর আমি যে কোনো জিনিস আনলেই আগে নিজে খেয়ে নিই না, সবাইকে দিয়ে থুয়ে যদি বেঁচে থাকে তবেই খাই। যদিও কেক 2টো এনেছে, অনেকটাই থেকে যাবে। তো চলো আগে কেকটা কেটে নিই। আর বড়দিনের দিনটা তোমাদের সবার কেমন কাটেছে কমেন্টে জানিও। আমার তো সারা দিন বাকি দিনগুলোর মতোই কেটে গেল। আমার কাছে এখন আর কোনো অকেশনই স্পেশাল নয়। প্রত্যেকটা দিনই মনে হয় আমার নর্মালভাবেই কেটে যাচ্ছে। শুধুই বাড়ি যাওয়ার সময় একটুখানি নিজেকে ভালো লাগে। চলো ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে আগামী দিন।